স্বামী বিবেকানন্দ যুব জাগরণ, অ্যাওয়েকেনিং দি ইউথ। স্বামী বিবেকানন্দ নাম শোনা মাত্র একটু গায়ের রক্ত গরম হয়ে যায়। বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সঙ্গে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের সাক্ষাৎকার তোমরা অনেকে হয়তো পড়ে থাকবে, যে একজন অথর্ব রোগশয্যায় শায়িত একজন মানুষ, অশীতিপর বৃদ্ধ, তিনি স্বামীজির নাম শুনে সোজা শতান উঠে বসতে পারেন। এতটা শক্তি একজন ব্যক্তির নামের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। তো আসলে স্বামীজি সিম্বলাইজ করেন একটা কিছু, ওই জাগরণের কথা যেটা হচ্ছিল। গীতা মুখে শ্রী ভগবান বলছেন, 2য় অধ্যায়, তোমরা যারা গীতা পড়েছো নিশ্চয়ই খেয়াল করেছো, অত্যন্ত তাৎপর্যবহ একটি শ্লোক। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী यस्यां জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো গুণেহে। এই শ্লোকের গভীর তাৎপর্য রয়েছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, যাওয়ার হয়তো প্রয়োজন নেই। কিন্তু খুব সাধারণভাবে বলতে গেলে এর অর্থটা এরকম দাঁড়ায় যে আসলে জ্ঞানী পুরুষ যে বিষয়টাতে গুরুত্ব আরোপ করেন, যেখানে তারা জাগ্রত থাকেন, যাকে জাগরণ বলেন, সেখানে সাধারণ মানুষ তার ধারণার চেতনার পরিধির বাইরে চলে যায়। সে সাধারণ মানুষ যে কাজে বা যে চিন্তায় তার জীবন অতিবাহিত করে, জ্ঞানী পুরুষ, সচেতন পুরুষ তাকে ধর্তব্যের মধ্যেই আনেন না। কাজেই জাগরণের প্রশ্ন একান্তই আপেক্ষিক। কিন্তু আমরা যেহেতু স্বামী বিবেকানন্দের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছি ব্যাপারটাকে, কাজেই সচেতন অবস্থায়, চেতনা সম্পন্ন অবস্থায় কিভাবে মানুষ রিয়াক্ট করতে পারে, কোনটাকে মূল্য দিতে পারে, মহারাজ মূল্যবোধের কথা বলছিলেন, কোনটাতে মূল্য আরোপ করতে পারে, সেটাই আমরা আলোচনা করার চেষ্টা করব। ইউনিডাইমেনশনাল গ্রোথের কথা স্বামীজি বলেন, মাল্টি ডাইমেনশনাল, বহুমাত্রিক, সর্বমাত্রিক, সমস্ত মাত্রা জুড়ে আমাদের ব্যক্তিসত্তার বিকাশ যেখানে যেখানে হওয়া সম্ভব, সমস্ত মাত্রাকে ইনক্লুড করে এই বিকাশ সাধন করতে হবে। এটাই স্বামীজির পথ নির্দেশনা। কিভাবে? কায়া, মন আর বাক্য দিয়ে, শরীর দিয়ে, মন দিয়ে, বাক্যে, চিন্তায়। বললেন 3টে এইচ এর কথা, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট। আমার বাহুতে, হাতে আমার খুব অসম্ভব কর্মক্ষমতা, কর্মশক্তির প্রকাশ হবে দৈহিক স্তরে। আমার মনোবৃত্তিতে পূর্ণাঙ্গভাবে মুক্ত চিন্তার বিকাশ ঘটবে। হেড আর হৃদয় দিয়ে আমি অনুভব করব বিশ্বজগতের সকলের ব্যথা যন্ত্রণা, সকলের সুখে আমি অংশীদার হব, সকলের দুঃখেও আমি অংশীদার হব। এই যেমন এখন বিশেষত এই করোনা পীড়িত, অতিমারি পীড়িত বিশ্বে, সেখানে অন্তত নিত্য আমি কিছু সময় বরাদ্দ করে রাখবো ফিজিক্যাল লেভেলে, যেখানে কোনো সাহায্য করা সম্ভব হচ্ছে না, সকলের পাশে গিয়ে দাঁড়ানো সম্ভব নয়, সেখানে মানসিক স্তরে অন্তত, চেতন স্তরে অন্তত আমি যাতে প্রতিদিন কিছু সময় বরাদ্দ করতে পারি প্রার্থনার জন্য। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়াঃ ইত্যাদি। সকলে সুখী হোক, সকলের কল্যাণ হোক, কেউ যেন রোগপীড়িত না হয়, কারো সময় যেন যন্ত্রণায় না কাটে। এই প্রার্থনাগুলো আমি করতেই পারি, তার জন্য কোনো পয়সা খরচ করতে হয় না। তো এই কায় মনোবাক্যে সর্বতোমুখী বিকাশের কথা স্বামীজি যখন বলেন, আসলে সেটা ইন্টিগ্রেটেড পার্সোনালিটি, একটা সমন্বিত ব্যক্তিত্বের প্রকাশ সম্ভাবনার দরজা খুলে দেয়। এখন লক্ষণীয় যেটা, আমাদের প্রত্যেকেরই বিকাশ ঘটছে কোনো না কোনো ভাবে, একটা ডাইমেনশনে, হ্যান্ড, হেড আর হার্ট, কোনো না কোনো ভাবে প্রতি মুহূর্তেই বিকাশ ঘটছে। কিন্তু সেটাকে ব্যালেন্সড ওয়েতে, সমন্বিত আকারে, সুষম আকারে তার যদি বিকাশের দরজা খুলে দেওয়া যায়, তাহলে সেটা স্বামীজির চিন্তার অনুগামী হতে পারে। আমরা খুব সৌভাগ্যবান যে এই যুগে স্বামীজি, ঠাকুর এবং তার অনুগামী পার্ষদ যারা এসেছেন, তাদের চরিত্রে এই সুষম সমন্বয়ের দৃষ্টান্ত আমরা দেখতে পারি পলে পলে, প্রতিটি মুহূর্তে। স্বামীজি
তার প্রথম কৈশোর বা যৌবনের দিনগুলোর দিকে যখন তাকাই, তখন দেখতে পাচ্ছি অদম্য ইচ্ছা শক্তির অধিকারী এই মানুষটি, সঙ্গে সঙ্গে শারীরিক শক্তি, এই খেলাধুলোয় অসম্ভব অনুরাগ, একসময় বক্সিং এ কোন একটা কম্পিটিশনে চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছে। এতখানি শারীরিক শক্তি অর্জন করতে পেরেছিলেন বলেই তো পরবর্তীকালে পরিব্রাজক অবস্থায় এত যে কঠোর তপস্যা, প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাওয়া, সবটা সইতে পেরেছিলেন এই কারণে। কাজেই আদর্শ যুবক হিসেবে স্বামীজি যে ইয়ারস্টিক গুলো আমাদের সামনে নির্ধারণ করেছেন, তার যে পরিমাপক গুলো আমাদের সামনে উপস্থাপন করছেন জাগ্রত যুবকের, তার দৃষ্টান্ত হিসেবে তিনি নিজেই দাঁড়িয়ে আছেন। এই হ্যান্ড আর মস্তিষ্কের বিকাশ, অদ্ভুত একটা ক্ষুরধার মস্তিষ্ক, যেটা কিনা প্রতি মুহূর্তে অ্যানালাইজ করছে, প্রতি মুহূর্তে বিচার করে দেখছে এটা ধ্রুব, এটা অধ্রুব, এটা আজকে আছে কালকে থাকবে না, এটা চিরকাল আছে। এই যে অদ্ভুত অ্যানালিটিসিটি অফ মাইন্ড, যেটা কিনা বিনা বিচারে কোনো কিছু মেনে নেয় না। কলকাতার তাবড় তাবড় মনীষার কাছে গিয়ে দরজায় দরজায় নক করছে আর বারবার জিজ্ঞেস করছেন আপনি কি ঈশ্বরকে দর্শন করেছেন, এবং এই প্রশ্নের সদর্থক উত্তর না পাওয়া পর্যন্ত উন্মাদ প্রায় অবস্থা নরেন্দ্রের। শ্রীরামকৃষ্ণ এসে তার সঠিক উত্তর, স্যাটিসফ্যাক্টরি উত্তর পাচ্ছেন, তারপর তিনি পরিতৃপ্ত। তো এখানে এই অ্যানালিটিক্যাল মাইন্ডের এই যে লক্ষণ, সেটা নিয়ে একটা স্বামীজির কোটেশন আমি স্বামী শিশু সংবাদ থেকে এখানে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। শিষ্য শরৎ চক্রবর্তীকে স্বামীজি জিজ্ঞেস করছেন চেতনের লক্ষণ কি। রেল স্টেশনের পাশে এসে দেখছেন ট্রেন চলে যাচ্ছে, যেতে যেতে বলছেন দেখছিস কেমন সিংহের মতো গর্জন করে চলে যাচ্ছে সবেগে। তো শিষ্য শরৎ চক্রবর্তী বলছেন যে ওর নিজের আর কি শক্তি আছে, এ তো জড়ত চৈতন্যের শক্তিতে বলিয়া। তো স্বামীজি সেই প্রসঙ্গে জিজ্ঞেস করছেন বল দেখি চেতনের লক্ষণ কি। তারপরে নিজেই উত্তর দিচ্ছেন, যাহাই নেচারের এগেইনস্টে রেবেল করে থাকে তাহাই চেতন, তাহাতেই চৈতন্যের বিকাশ হয়েছে। যেখানে স্ট্রাগল, যেখানে রিবেলিয়ন, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাগুলো, আমাদের বিশেষ প্রণিধানের প্রয়োজন। আসলে আমি যে সুখের জীবন, যে পরিবেশ, যে অবস্থার মধ্যে রয়েছি, সেটাকে স্বতঃসিদ্ধ হিসেবে গ্রহণ করতেই পারি, সেই স্বাধীনতা আমার রয়েছে। এটাকে ধরে প্রচলিত জীবনধারায় খাপ খাইয়ে চলা, অভ্যস্ত হয়ে চলা এবং সেই অনুসারে নিজের জীবন শৈলীকে নিয়ন্ত্রিত করা, সেই অধিকার আমার রয়েছে। অথচ স্বামীজি কিন্তু বলছেন তার বিপরীত পথে পথ চলার জন্য। জ্ঞানযোগে বলছেন যে এই যে আপাত আরামের ধর্ম মানুষ যখন চায়, তখন বুঝতে হবে তার সমস্ত উন্নতির, প্রগতির পথ রুদ্ধ হয়েছে, তার এগিয়ে যাবার আর কোনো সম্ভাবনাই নেই। বলছেন যে এই আপাত রমণীয় জীবনের লক্ষ্য যদি হয় ভোগ, ভোগেই যদি জীবনের চরম সার্থকতা হয়, তাহলে কুকুরের চেয়ে বেশি সুখী আর কে আছে। মানুষের সঙ্গে কুকুরের সুখের কোনো তুলনা চলতে পারে না। কেন তার কাছে এক টুকরো মাংস এনে তুলে ধরা যাক, সে মাংস খণ্ড খেয়ে তার যে পরিতৃপ্তি, তোমার আমার তৃপ্তি তার সঙ্গে কখনো তুলনীয় হবে না। তাহলে চেতনার লক্ষণ হচ্ছে আমার যে স্বাভাবিক জৈবিক প্রবৃত্তি, যা আমাকে স্বাভাবিকভাবে ডাউনওয়ার্ডস, নিচে নামিয়ে যাচ্ছিল, আমি দেহ, আমি শরীর, এই চেতনায় আমাকে আবদ্ধ করছিল, সেখান থেকে মুক্ত করা, সা বিদ্যা ইয়া বিমুক্তায়। তো সেই স্বাধীন চিন্তার অধিকারী হবেন একজন আদর্শ যুবক, এটা স্বামীজি প্রার্থনা করছেন, চাইছেন আমাদের কাছ থেকে। হেড আর হার্ট, যখন স্বামীজি তার ক্ষুরধার মস্তিষ্ক দিয়ে তার জীবন সমস্যার সমাধান করতে পেরেছেন, যে মৌলিক সমস্যা আমি কে, জগৎ কি,
আমার সঙ্গে জগতের কি সম্বন্ধ, জগতে সবই কি ওইভাবে ভাসমান, নাকি তার পেছনে কোনো ধ্রুব স্থির কোনো সত্তা আছে? সিনেমার পর্দায় ক্রমাগত প্রজেকশন হচ্ছে, এই প্রজেকশনটাই কি সত্য, চলমান সত্য, নাকি তার পেছনে যে স্ক্রিনটা আছে, পর্দাটা আছে, সেটাকে অবলোকন করা সম্ভব? এই প্রশ্নের উত্তর যখন পেলেন কাশীপুরে নির্বিকল্প সমাধিতে, যখন বোধে বোধ করলেন, বোঝে প্রাণ বোঝে যায় যে সর্ব জগৎ জুড়ে, সামূহিক সত্তা জুড়ে একই চৈতন্যের উদ্ভাস, এটা যখন স্বামীজি রিয়েলাইজ করলেন, এক বই দুই নেই, সর্বত্র একই আছে, তো এটার পরে সেটাকে এবার প্র্যাকটিক্যাল ডাউন টু আর্থ অ্যাপ্লিকেশন, প্র্যাকটিক্যাল লাইফে, ডে টু ডে লাইফে সেটার অ্যাপ্লিকেশন। যদি সর্বত্র একই থাকে, তাহলে সেই সর্বভূতে বিরাজমান সেই চৈতন্যকে আমার উপাসনাও করতে হবে, এটাই তাহলে ন্যাচারাল করোলারি। এবং তখন তার যে হৃদয়ের বিশালতা, অনন্ত মাত্রায় পরিব্যাপ্ত যে হৃদয়, সর্বগ্রাসী ভালোবাসা, সেটা দিয়ে তিনি তার কাছের দূরের, তার শত্রু মিত্র সকলকে সমানভাবে অ্যাকসেপ্ট করতে চাইছেন, সকলের সঙ্গে সেই প্রেম ভাগ করে নিতে চাইছেন, সর্বভূতে সেই প্রেমময়। তো এই হেড আর হার্ট, তিনটে ডাইমেনশনে একজন যুবকের বিকাশের সম্ভাবনা আছে, স্বামীজির চরিত্র অন্তত তাই বলে এবং সেটা দাবি করে। আদর্শ দেশ সেবকের জন্য স্বামীজি সেই কারণে তিনটে ইয়ারস্টিক, তিনটে গুণ দাবি করলেন স্বামীজি। বলেন, যথার্থ দেশ সেবক হওয়ার জন্যে, প্রথমত সমাজ সংস্কারক হবার জন্যে, প্রথমত হৃদয়ের বিশালতা দিয়ে যাদের জন্যে আমি কিছু করতে চাইছি, সেবা করতে চাইছি, তাদের যন্ত্রণাকে উপলব্ধি করতে হবে। এমন কি অবস্থা হয়েছে যে আমি পাগলের মতো হয়েছি? আমার সমস্ত শিরায়, সমস্ত ধমনীতে কি ওই চিন্তার প্রবাহ চলছে নিরন্তর, যে আমি তার কল্যাণের জন্যই আমি নিজেকে উৎসর্গ করব? এটা যদি হয়ে থাকে, যদি আমার সেই পাগল হবার মতো অবস্থা হয়, তাহলে স্বামীজি বলছেন দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপিং স্টোন, তাহলে প্রথম সোপানে মাত্র আমি উত্তীর্ণ হয়েছি, প্রথম সোপান। তারপরে বলছেন তাহলে এটা হৃদয় দিয়ে অনুভব। তারপরে যখন হৃদয় দিয়ে অনুভব হলো, তখন ন্যাচারালি পরের প্রশ্ন হচ্ছে সেটাকে এক্সিকিউট করার মতো, ওই আমার সর্বপ্লাবী ভালোবাসা, সেটাকে বাস্তব জীবনে রূপ দেবার মতো, আমার ভালোবাসাকে কাজে পরিণত করার জন্য কোনো মেকানিজম আমি কি ইভলভ করতে পারছি, আমি কোনো কিছুকে চিন্তা করতে পারছি যে এইভাবে ওয়ার্কআউট করা যায়। আমি ভালোবাসি আমার দেশবাসীকে, আমি আমার সীমাবদ্ধতা, আমার লিমিটেশন সমস্ত কিছুকে স্বীকার করে আমার মতো করে এক্সিকিউট করব, এমন কোনো প্ল্যান কি ওয়ার্কআউট করতে পারি? তাহলে তখন মস্তিষ্কের প্রয়োজন, ক্ষুরধার মস্তিষ্ক। আর ফাইনালি তারপরে গোটা জগৎ যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, প্রতিকূল হয়ে দাঁড়ায়, তাহলে আমি আমার অ্যাক্টিভ পার্টিসিপেশন দিয়ে, থ্রু মাই হ্যান্ডস, আমি কি আমার এই প্ল্যান কাজে পর্যবসিত করতে পারি? এইগুলো আদর্শ দেশ সেবকের কাছ থেকে স্বামীজি দাবি করছে। তাহলে আদর্শ যুবক হন, আদর্শ দেশ সেবক হন, স্বামীজি চাইছেন কিন্তু এই তিনটে ফ্যাকাল্টি, মানুষের ইমোশনাল ফ্যাকাল্টি, কগনিটিভ ফ্যাকাল্টি, আর তার যে কাজের ক্ষেত্র হ্যান্ডস, এই তিনটে জায়গার সুষম সমন্বিত বিকাশ, এই যদি সম্ভব হয়, তাহলে ইন্টিগ্রেটেড পার্সোনালিটি, ব্যালেন্স গ্রোথ অ্যালং 3 ডাইমেনশনস, তাহলে পূর্ণাঙ্গ মানব চরিত্র নির্মাণ সম্ভব হতে পারে। যে মানব চরিত্রে বুদ্ধের মতো থাকবে হৃদয়, শঙ্করের মতো থাকবে ক্ষুরধার মস্তিষ্ক, আর শ্রীকৃষ্ণের মতো থাকবে বিপুল কর্মতৎপরতা। এই কথা বলার উদ্দেশ্য এমন নয় যেগুলোকে আমি কম্পার্টমেন্টালাইজ করছি। বুদ্ধের মধ্যে মস্তিষ্ক ছিল না, এটাও বলা উদ্দেশ্য নয়। শঙ্করের মধ্যে কর্মতৎপরতা ছিল না, বা শ্রীকৃষ্ণের মধ্যে হৃদয়বার্তা ছিল না, এটাও বলার উদ্দেশ্য না। আসলে মহাপুরুষরা যখন আসেন, তখন তাদের প্রত্যেকের চরিত্রেই এক একটা দিক বিশেষভাবে প্রতিফলিত হয়। তো বুদ্ধ, শঙ্কর আর
শ্রীকৃষ্ণের প্রসঙ্গ যখন অবতারণা করেন স্বামীজি, তখন তাদের এই চরিত্রের এই দিকগুলো স্বামীজিকে আকৃষ্ট করেছিল। কিন্তু আমরা কিন্তু সৌভাগ্যবান যে স্বামীজিকে যখন আমরা আমাদের মননালোকে বিচার করি, চিন্তন করি, তখন দেখি তার মধ্যে কিন্তু এই তিনটে গুণেরই, তিনটে দিকেরই সমান সুষম বিকাশ ঘটেছে।